সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এপ্রিল জুড়েই চলমান থাকবে তাপদাহ, কাল থেকে বাড়বে মাত্রা, বলেছে আবহাওয়া অফিস। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, বাড়ছে রোগ। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় 1 বছরে দুর্ঘটনায় প্রাণ গেছে 35 জনের। অপ্রশস্ত সড়ক ও টোল প্লাজাকে দায়ী করছেন স্থানীয়রা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে সীমাহীন ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তাপমাত্রা আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.3 ডিগ্রি সেলসিয়াস। টানা 4 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই অবস্থা পাবনা ও রাজশাহীতে। পাবনায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 39.2 ডিগ্রি সেলসিয়াস, জানায় আঞ্চলিক আবহাওয়া অফিস। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলমান তাপদাহ পুরো মাস জুড়েই থাকবে। তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তা এখনো বহমান এবং অব্যাহত থাকবে, অদ্যাবধি অব্যাহত থাকবে এপ্রিল মাস জুড়েই। আজকের পর থেকে তাপমাত্রা আর একটু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে। তীব্র তাপদাহে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন তারা। ভিড় বেড়েছে শরবত ও ডাবের দোকানে। এত পরিমাণ তাপমাত্রা পড়ছে, গেঞ্জি লুঙ্গি একদম ভিজিয়ে ফ্যান হয়ে যাচ্ছে একদম একদম। বেলা 12টার পর থেকে এই 4টে পর্যন্ত মানুষ খুবই কষ্টে আছে। অস্বাভাবিক গরম, অস্বাভাবিক খারাপ লাগছে। প্রচুর গরম। এত গরমে এত তাপমাত্রায় কাজ করা অসম্ভব। গরমটাই আমাদের কষ্ট বেশি, চলতে অবস্থায় একটু আরাম পাই, বসে থাকলে কষ্ট বেশি হয়। অব্যাহত তাপপ্রবাহের কারণে জেলার সদর হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এদের অধিকাংশই ডায়রিয়া আক্রান্ত। দুপুরে ভাত খাচ্ছি, খাওয়ার পরে নামাজের পর বমি এবং পায়খানা, তাই শ্বাস করে এমনি এখানে চলে আসছে। আজকের সকালবেলায় যশোর সদর হসপিটালে আনিছি, আনার পরে এখন চিকিৎসা চলতেছে। বাড়ছে হাঁপানি ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যাও। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। ঝালকাঠির গাবখান সেতুতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 1 বছরে প্রাণ গেছে অন্তত 35 জনের। এত দুর্ঘটনা কেন ঘটছে এই সেতুতে? গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকদিন আগে ট্রাক চাপায় মারা গেছে 14 জন। গত বছরের জুলাইয়ে কাছাকাছি জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 17 জন। এছাড়া গত 1 বছরে ঘটেছে অনেকগুলো দুর্ঘটনা। কেন এই এলাকায় প্রায় ঘটছে বড় বড় দুর্ঘটনা? এই সেতু দিয়ে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর ও খুলনা যাতায়াত করে হাজার হাজার মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 918 মিটার দৈর্ঘ্য আর 11.5 মিটার প্রস্থের সেতুটি হিমশিম খাচ্ছে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে। এই প্রশস্ততায় আর চলছে না। অন্যদিকে সেতুটি অনেক উঁচু হওয়ায় যানবাহন দ্রুত গতিতে উপরে উঠতে হয়। সেতুটির কাছাকাছি স্থাপন করা হয়েছে টোল প্লাজা। এতে করে অনেক সময় চলন্ত গাড়ি এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা গাড়িকে। গাবখান ব্রিজের যে এই স্লোপটা আরেকটু প্রসারিত করতে হবে, না হলে তো এরকম ওই গতি বৃদ্ধি হয়, তখন ওই গাড়ির হয়তো থাকে না, নিয়ন্ত্রণ হারাই ফেলায়। ব্রিজ থেকে টোলটার যে কাছাকাছি যে দূরত্বটা, আমাদের মতো এই টোলটা একটু দূরে নিয়ে যাওয়া উচিত। কারণ গাড়িটা যখন এখানে স্পিডে আসতেছে আইসে এখানে ব্রেক হয়ে যাচ্ছে। অনেক সময় এই কারণে অনেক সময় এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেছে। আর এই রাস্তায় যে পরিমাণ গাড়ি এখন যাতায়াত করতেছে সেই তুলনায় আমাদের রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে।
দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে টোল প্লাজা সরিয়ে নেয়া এবং সেতু ও সড়কটি 4 লেনে উন্নীত করা হবে বলে জানান স্থানীয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার অলরেডি প্রক্রিয়া চলছে। জনগণের একটি দাবি আছে রাস্তাটি প্রশস্তকরণের। এই প্রেক্ষিতে আমাদের বরিশালের রূপাতলী থেকে একেবারে খুলনা পর্যন্ত এই মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে এবং ল্যান্ড অ্যাকুইজিশনের ফিজিবিলিটি স্টাডি শেষ পর্যায়ে রয়েছে। আমরা অচিরেই রাস্তাটি প্রশস্ত করব। সাথে সাথে আমাদের টোল প্লাজাটি যেখানে বর্তমানে প্রায় 262 মিটার দূরে আছে ব্রিজ থেকে, এর চেয়ে আরও পিছনে সরিয়ে নেওয়া যায় কিনা এই বিষয়টি আমরা সমীক্ষা করে দেখছি। পুলিশের হিসেবে গত 1 বছরে সেতুতে ছোট বড় দুর্ঘটনায় মারা গেছে অন্তত 35 জন, আহত হয়েছে প্রায় শতাধিক। মাছরাঙা নিউজ ডেস্ক। ঈদ ও নববর্ষের ছুটি শেষে রাজধানী সহ বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খুলছে। কর্মস্থলে ফিরতে বিভিন্ন জেলা থেকে ছুটছে মানুষ। বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। যানবাহনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটেও যানবাহনের চাপ দেখা গেছে। যানবাহন না পেয়ে অনেকে ভেঙে ভেঙে অথবা পায়ে হেঁটে রওনা হয়েছে। তবে বিআইডব্লিউটিএ জানিয়েছে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ থাকায় যানজটে পড়তে হয়নি যানবাহন ও যাত্রীদের। গাজীপুর দিকে রওনা দেবো, কিন্তু বাসের অনেক ভাড়া চাই, একজন দাম চায়, এই জন্য লেট হইতেছে। 376 টাকা সরকারি চার্জবার, আমি 300 টাকা ভাড়া নিচ্ছি। জনপ্রতি 700 টাকা করে। কক্সবাজারের টেকনাফে নাফ নদী পেরিয়ে নতুন করে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর 13 সদস্য অনুপ্রবেশ করেছে। গতকাল বিকেলে তারা দেশে ঢোকে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার নাফ নদী দিয়ে 13 বিজিবি সদস্য বাংলাদেশে প্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। তাদেরকে নাইখাংছড়ি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মিয়ানমারের 274 সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। বান্দরবানে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর প্রধান নাথান বাম সহ সশস্ত্র সদস্যদের ধরতে দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। জেলার রুমা, থানচি ও বোয়াংছড়ি উপজেলায় চলছে এই অভিযান। রুমা ও থানচির সোনালী ও কৃষি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় এ পর্যন্ত 66 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে অপহরণের পর মুক্ত সোনালী ব্যাংকের রুমা শাখার ব্যবস্থাপক নেজামুদ্দিনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। সোনালী ব্যাংক বান্দরবানের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গনি জানান, রুমা, থানচি ও বোয়াংছড়ির 3 শাখায় সংস্কার কাজ ও নিরাপত্তা বৃদ্ধি করে দ্রুত লেনদেন কার্যক্রম শুরু করা হবে। বড় মৌসুমকে সামনে রেখে নির্জন হাওরে অস্থায়ীভাবে বসবাস করেন 20 থেকে 25 হাজার কৃষক। বছরের প্রায় 8 মাস সেখানে থাকতে হলেও সুপেয় পানিসহ সেখানে নেই কোনো সুযোগ সুবিধা। ফসলের আশায় বাড়িঘর ও পরিবার পরিজন ফেলে এ কষ্টের জীবন বেছে নেন তারা। স্থানীয়দের ভাষায় তাদেরকে বলা হয় জিরাতি কৃষক। কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় খোকার রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার কুনিয়ারকান্দা হাওরে এমন অস্থায়ী কুড়ে ঘরগুলোতে বসবাস করছেন কৃষকেরা। 12 বছর বয়সী হাসানও আছেন জিরাতিদের দলে। এ মৌসুমে 30 মণ ধানের বিনিময়ে কৃষি শ্রমিক হিসেবে প্রায় 100 কাঠা জমি দেখাশোনা করছে সে। গরু নিয়ে ছোট্ট ঘরে থাকেন জিরাতি জুটন মিয়াও। এই বিলের পানি খায়, গরু গোসল ফারায়, আমরা গোসল ফারি, করার একটা রাস্তা নাই। ধান নেওয়া, বন নেওয়া, আমরা যাতায়াত লাগে, খুব কষ্ট। ছোটবেলা মা মারা গেছে, এই কষ্টে এই বাড়ি 3 বছর ধরে কাজ কাজালি করি, এই কাজেই আর ক্ষেত গালি দেওয়ান লাগে, বাচ্চা গরু আছে, এটা এই রানি লাগে। তবে স্বাভাবিক জীবনের মতো নয় তাদের জীবন। ঘরের মাচায় গাদাগাদি করে থাকতে হয় গবাদি পশু নিয়ে। সুযোগ সুবিধাহীন অস্বাস্থ্যকর পরিবেশ, নেই স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থা। ছোটবেলা থেকে আদি খালি কষ্ট এই কান্দাত ভালো একটা পানি কল লাগে, হ্যাঁ মিহিং চাইরে পানি খাওয়ান লাগে, আর নাহলে বিলের পানি খাওয়ান লাগে। গরুর গোসল করে আমরা নিজেও এই গোসল করতে পারি না। জিরাতিরা কার্তিক অগ্রহায়ণ মাসে হাওরে কাঁচা ঘরের অস্থায়ী বাসস্থান তৈরি করে সেখান থেকে শুরু করেন বোরো চাষ। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান কাটা শেষে ফসল নিয়ে বাড়ি ফেরেন তারা। শুধু ইটনা নয়,
নিকলি, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওরেও জিরাতিরা বোরো ধান চাষে ব্যস্ত রয়েছেন এখন। তো আসার সময় আমরা কিছু পশু নিয়ে আসি এবং ছাগল অনেক কিছু নিয়ে আসি, এইসব লালন পালন করে আমাদের মোটামুটি বিক্রি করলে মোটামুটি আমাদের কিছু আয় হয়। বোরো মৌসুমে প্রতি বছর কিশোরগঞ্জের হাওর অঞ্চলে 20 থেকে 25,000 জিরাতি থাকেন হাওরে। তবে সুপেয় পানি ও রাস্তাঘাটের অভাবে দিন দিন কঠিন হচ্ছে জিরাতিদের জীবন ও কৃষিকাজ। ধান কাটা শ্রমিকের সংকটও ভোগাচ্ছে তাদের। এবছর কিশোরগঞ্জের হাওর অঞ্চলে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এই চাষাবাদের সঙ্গে জড়িত জিরাতিদের সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। তাদের মেইন সমস্যাটা হচ্ছে খাবার পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। এই সম্বন্ধে আমরা অবগত আছি। আমরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং তাদের পয় নিষ্কাশন এবং সুপেয় পানির ব্যবস্থা করার জন্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এত সমস্যার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যুক্ত হয়েছে বজ্রপাতের আতঙ্ক। প্রতি বছর বজ্রপাতে মাঠে মৃত্যু ঘটে জিরাতি কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক। দক্ষিণ কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজি র্যাব অফিসার সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব 11 ও র্যাব 8-এর যৌথ অভিযানে মাদারীপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরীর সাথে গোলজার নামে একজনের নির্বাচন নিয়ে বিরোধ হয়। পরে গোলজার আতিকুল্লাহকে হত্যার পরিকল্পনা করে। 2013 সালের 10 ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে আতিকুল্লাহকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হাওরের কৃষকরা যাতে সঠিক মূল্য পায় এবং মধ্যস্বত্বভোগীরা যাতে সিন্ডিকেট তৈরি করতে না পারে, এজন্য সর্বস্তরের জনপ্রতিনিধি, প্রশাসন সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরের ডেকার হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধনীতে একথা বলেন মন্ত্রী। পরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠে কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার, পানি সম্পদ সচিব নাজমুল হাসান। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে 15 দিন ব্যাপী সুলতান মেলা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন নড়াইলের আয়োজক। এ উপলক্ষে শহরের ধোপাখোলার এস এম সুলতানের বাগান বাড়িতে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আর্ট ক্যাম্প। দেশের বিভিন্ন জেলা থেকে আসা 35 জন স্বনামধন্য চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান, দেশ বরেণ্য চিত্রশিল্পী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরনোকে বিদায় জানিয়ে রাখাইন নতুন বছর 1386 সালকে স্বাগত জানাতে কুয়াকাটায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী সাংরাই জলকেলি উৎসব। একে কেন্দ্র করে রাখাইনদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ উন্মাদনা। উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রকিবুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উৎসব অঙ্গনে সাজিয়ে রাখা নৌকা থেকে জল নিয়ে একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছেন তরুণ তরুণীরা। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মহিলা মার্কেটের মাঠে নতুন বছরকে বরণ করে নিতে এ উৎসবের আয়োজন করে তারা। উৎসব দেখতে ভিড় জমান স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও। আগামী 25 এপ্রিল মধ্যরাত থেকে 3 মাস রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই লেকে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশে মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। স্থানীয় বরফ কলগুলোও বন্ধ থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মারা গেছে একজন, আহত হয়েছে এক শিশু। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রায়হান মিয়া চাকুরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরে সপরিবারে থাকতেন। ঈদের ছুটি শেষে গতরাতে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরে রেল স্টেশন থেকে রিকশায় স্ত্রী সন্তান সহ বাসায় ফেরার পথে রেল ক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রায়হান। আহত রায়হান ও তার শিশুকে হাসপাতালে নেওয়ার পর রায়হানকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। তবে স্ত্রী ও অপর 2 সন্তান অক্ষত আছে। রিকশা চালক পলাতক। পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রাকগুলোর চালক ও হেলপার সহ 23 জনকে আটক করা হয়। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত থেকে সড়ক পথে আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে গতরাতে ডিবি পুলিশ আটক করে। এ সময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলোকে জব্দ করা হয়। চিনিগুলো উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বলে জানান আটককৃতরা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে 5 টন উন্নত জাতের কফি পাউডার জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে 2টি কাভার্ড ভ্যান মাইজদি যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা গাড়ি দুটিকে ধাওয়া দেয়। এ সময় একটি কাভার্ড ভ্যান পালিয়ে গেলেও অন্যটি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যান সহ এর চালক ও সহকারীকে আটক করে। জব্দ করা হয় 5 টন কফি। জব্দ কফিগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে নৌপথে আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। জাপানে দক্ষ জনশক্তির ঘাটতি মেটাতে নরসিংদীতে শ্রমিকদের প্রশিক্ষণ দিবে জাপানি প্রতিষ্ঠান। দুপুরে সদর উপজেলার 5 দোনা ইউনিয়নের ভাটপাড়ায় বাংলাদেশি অংশীদারিত্বে এই নতুন প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন জাপানের বিখ্যাত সৌকি কাকোসেকেই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমিও হারা। অনুষ্ঠানে বক্তারা জানান, জাপানে দক্ষ শ্রমিকের সংকট রয়েছে। বর্তমানে জাপানের সরকারি নীতিমালায় অদক্ষ কোনো শ্রমিক সেখানে যেতে পারবে না। এমন পরিস্থিতিতে দুদেশের সরকারের সুসম্পর্কের ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক জাপানে পাঠানোর লক্ষ্যে কাওয়াই এবং সোকিকো গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় একটি ট্রেনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ও স্থানীয়দের সহায়তায় অব্যাহত থাকলে আগামী 3 মাসের মধ্যেই প্রকল্পের ভিত্তি স্থাপন করা হবে। জলদস্যুদের কবলে পড়া জাহাজ আর তার নাবিকদের কী ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কতটা আতঙ্ক আর অত্যাচারের মুখোমুখি হন তারা? মংলা প্রতিনিধি আমির হোসেন আমর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। জাহাজ নিয়ে দেশ থেকে দেশান্তর, সমুদ্র থেকে মহাসমুদ্র পাড়ি দিতে হয় নাবিকদের। আতঙ্কের নানান রূপের সঙ্গে পরিচিত হন তারা প্রতি মুহূর্তেই। কখনো রুদ্ররূপ ধারণ করে সমুদ্র স্বয়ং, কখনো বা জলদস্যুদের হঠাৎ আক্রমণের ভয়। বিশেষ করে ভারত মহাসাগরের সোমালিয়া আর আটলান্টিক পাড়ের 4 দেশ বেনিন, টোগো, ঘানা ও নাইজেরিয়ার উপকূল যেন অনেকটাই জলদস্যুদের অভয়ারণ্য। পরিবারের সচ্ছলতা ফেরাতে 2005 সালে বিদেশি শিপিং কোম্পানিতে নাবিক হিসেবে যোগ দিয়েছিলেন গোলাম মোস্তফা। তখন ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের কবলে পড়েও যেভাবে নিরাপদে ফিরেছিলেন সেই স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। কিছু বোটে যে লোকজন তাদের অস্ত্রপাতি দেখা যেত, একটা বোটে 7 টেবিল ড্রাইভিং টেবিল আছে, ওরা খুব চিৎকার করতে লাগলো। ওদের চিৎকার শুনে আমরাও বাইরে বের হয়েছি। বের হইলে পরে আপনার দেখতেছি ওরা এই সময় ওই ইন্ডিয়ান একটা হেলিকপ্টার, ওরা উপরে হেলিকপ্টারের 2 পাশে 2 জন বসে আপনার মেশিন গান ধরছে নিচের দিকে। হেলিকপ্টার দিয়ে সাসলাইটু মারছে। ঠিক তখনই ওরা যে একটা পাহাড়ের সাইড আর কি, সাগরের পাশে এই ভাঙ্গা চূড়াই থাকে না ট্যামার মতো, ওর ভিতরে ঢুকে গেল। 2012 সালে আফ্রিকার দেশ বেনিনে প্রথমবার জলদস্যুদের কবলে পড়েছিলেন আসাদুজ্জামান রাজা। পেশায় সাবেক এই মেরিন ইলেকট্রিশিয়ান জানালেন, মাত্র 10 ঘন্টায় মুক্তি পেলেও কি আতঙ্ক আর অত্যাচারের ভেতর দিয়ে যেতে হয়েছে তাদের। ওই ঘটনার পর তিনি ছেড়ে দিয়েছেন পেশা। জলদস্যু হঠাৎ করে উঠে যায়, মানে জাহাজে উঠে যায় এলোপাথারি গুলি শুরু করলে আমাদের ব্রিজের যে ইকো সাউন্ডার আছে ওর গুলি ভেদ করে ভিতরে ঢোকে, কিন্তু কারো গায়ে লাগে না। তখন আমরা হাত এইভাবে করে সবাই যার আত্মসমর্পণ করে আমরা ব্রিজে চলে যাই। ক্যাপ্টেনরে বলে যে তুই আমাদের পুরো গায়ে হাত দিস না, আমাদের কাছে এই যে $20,000 বা $25,000 আছে, ওরা এই নিয়ে নামি যায়। তখন কোম্পানির সাথে যোগাযোগ করে ওই ডলারগুলো নিয়ে ওরা 10 ঘন্টা পরে নেমে চলে যায়।
সমুদ্রগামী জাহাজের সদ্য কন্ট্রাক্ট শেষ করে মাস দুয়েক বাড়িতে অবস্থান করছেন শাহিন মাহমুদ। গভীর সমুদ্রের প্রাকৃতিক বৈরিতা ছাড়াও দস্যুদের তৎপরতার মধ্যে জীবন বাজি রেখে চাকরি করতে হয় তার মতো বাংলাদেশি নাবিকদের। আফ্রিকার মধ্যে আর এই যে সোমালিয়ার যে রেড সি জোনটা 5 থেকে 7 কিলোমিটার ডেঞ্জারাস জোন। সোমালিয়া যখন আমরা রেড সি থেকে বেরোয়ে ইন্ডিয়ান ওশানে জয়েন করি, যখন আমাদের জাহাজটা ইন্ডিয়ান ওশান টাচ করার টাইম, ঠিক আমরা রেড সির শেষ মুহূর্তে এসে আমরা অনেক সময় জাস্ট সোমালিয়া পাইরেটের হাতে অ্যাটাক করি। এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস। প্রশ্ন হলো, কেন সমুদ্রগামী এসব জাহাজকে সহজেই টার্গেট করে জিম্মি করতে পারে জলদস্যুরা? 90-এর দশকে বিদেশি জাহাজে নাবিক হিসেবে কর্মরত ইয়াসিন হাওলাদার জানাচ্ছিলেন, শিপিং কোম্পানির ভুলেই দেশীয় নাবিকরা বিপদের মুখে পড়ছে। ডেঞ্জারাস জোনে যেই জাহাজটা মুভ করবে শিপগুলা, ওইখানে আর্মস দেওয়ার দরকার, তাহলে আমাদের ক্রুরা ভালো থাকবে এবং জাহাজ সেফে থাকবে। জলদস্যুদের কবল থেকে জাহাজে পণ্য এবং নাবিকদের জীবন রক্ষা করতে শিপিং কোম্পানিগুলোর সঠিক ব্যবস্থাপনা, জাহাজের নিরাপত্তা বেষ্টনী ও সমুদ্র আগাম সতর্ক অবলম্বন করা জরুরি বলে মনে করেন সমুদ্রগামী অভিজ্ঞ নাবিকরা। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এপ্রিল জুড়ে চলমান থাকবে তাপদাহ, কাল থেকে বাড়বে মাত্রা, বলছে আবহাওয়া অফিস। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, বাড়ছে রোগ। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় 1 বছরে দুর্ঘটনায় প্রাণ গেছে 35 জনের। অপ্রশস্ত সড়ক ও টোল প্লাজাকে দায়ী করছেন স্থানীয়রা। নাফ নদী পেরিয়ে মিয়ানমার সীমান্ত পুলিশের আরও 13 সদস্যের অনুপ্রবেশ, নাইখাংছড়ি বিজিবির কাছে হস্তান্তর। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।